হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, গতদিন আমরা গ্লোকোমা নিয়ে আলাপ করছিলাম না? আজকে গ্লোকোমার ওই ডেফিনেশনটা মনে আছে তোমাদের? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু ওই ডেফিনেশনটা শুনি তোমাদের কারো একজন থেকে। তোমাদের মধ্যে থেকে ধরো রিঙ্কু কুমার সাহাকে আছে? রিঙ্কু কুমার সাহা। রিঙ্কু কি শুনতে পাচ্ছ? রিঙ্কুর পরে মঈনুদ্দিন আছো? মঈনুদ্দিন। শ্রাবন্তী আছো নাকি? হ্যালো। আরাফাত আলী। আরাফাত আলী। তোমাদের তো একটু ইয়ে করতে হবে, রেসপন্স করতে হবে। আমি 3-4 জন ডাকলাম, কেউ তো রেসপন্স করতেছে না। বিল্লাল হোসেন। হ্যালো। হ্যালো স্যার। স্যার আমি বলবো আমাদের স্যার। কেউ একজন, তোমরা যারা উপস্থিত আছো, গ্লোকোমার ডেফিনেশন একটু বলো। আবার গ্লোকোমা আজকে ওপেন অ্যাঙ্গেল ক্লোজার এটা নিয়ে একটু কথা বলবো, সেকেন্ডারি গ্লোকোমা নিয়ে। স্যার গ্লোকোমার আমি বলি স্যার। বলো, কি নাম তোমার, আগে বলো। স্যার ইমরান মাহমুদ স্যার। আচ্ছা, বলো। Sir, it is a chronic progressive optic neuropathy where there is structural changes in optic nerve head and functional change in visual field in which there may be increased intraocular pressure or maybe not. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গ্লোকোমার যে ক্রাইটেরিয়া পেলাম, গ্লোকোমার ক্রাইটেরিয়ার মধ্যে chronic progressive optic neuropathy, এখানে structural changes in the optic nerve head মানে optic disc and functional changes in the visual field। এখানে আইওপি বাড়তেও পারে, নাও বাড়তে পারে। ঠিক আছে, এটা হলো গ্লোকোমা। আমরা গতদিন কনজেনিটাল গ্লোকোমা নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা অ্যাকোয়ার্ড গ্লোকোমা, এটার মধ্যে আবার আমরা বলি প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি কখন বলি? যখন আমরা কোনো কারণ খুঁজে না পাই। গ্লোকোমার কি কারণে হয়েছে আমরা যদি খুঁজে না পাই, তাহলে আমরা এটার নাম দিই প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে যদি আমরা কারণ খুঁজে পাই যে এই কারণে গ্লোকোমাটা হয়েছে। এখন এই সেকেন্ডারি গ্লোকোমাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। আমরা গতদিন অ্যাঙ্গেল স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম না? অ্যাঙ্গেল স্ট্রাকচার বলছিলাম যে পেরিফেরাল পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য আইরিস, এটা হলো অ্যাঙ্গেলের পিছনের অংশ, আর সামনের অংশ হচ্ছে পেরিফেরাল পার্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য কর্নিয়া। তাহলে এই দুইটা যেখানে মিলছে, মাঝখানে থাকে ট্রাবেকুলার মেশওয়ার্ক। এই ট্রাবেকুলার মেশওয়ার্কের সামনের যেই অংশটা বললাম, এটা হলো অ্যাঙ্গেল স্ট্রাকচার। এই অ্যাঙ্গেল স্ট্রাকচার যদি
বন্ধ হয়ে যায় তাহলে হবে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। আর যদি অ্যাঙ্গেল স্ট্রাকচার যেটা বললাম এটা খোলা থাকে, ট্রাবেকুলার মেশওয়ার্ক অথবা জাস্ট এর সামনে কোনো সামনে বা পিছনে যদি কোনো প্যাথোলজি হয় তাহলে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। এখন ট্রাবেকুলার মেশওয়ার্ক সম্পর্কে গতদিন একটা ধারণা দিছিলাম, মনে আছে? এটা ওই অ্যাঙ্গেল স্ট্রাকচারের ভেতরে একটা অংশ যেটা চালের মতো। এটা 3টা ভাগে ভাগ করা হয় এটার ভিতরের পোরোসিটিকে। এটা সামনের অংশটা মানে যেটা অ্যাঙ্গেলের দিকে থাকে এটা পোরোসিটি বড়, এবং যেটা পিছনে ভর্টেক্স ভেইনের দিকে অথবা পিছন দিকে থাকে এটার পোরোসিটি ছোট। এখন এই ট্রাবেকুলার মেশওয়ার্কের উপর ভিত্তি করে যে অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বলে, এটারে আবার 3 ভাগে প্রি ট্রাবেকুলার ভাবে অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা হতে পারে। এটা কি কি? এটা যদি নিওভাস্কুলার মেমব্রেন হয়, একটা মেমব্রেন হয়ে গেল ট্রাবেকুলার মেশওয়ার্কের সামনে, তাহলে অ্যাকুয়াস টিউমার যেটা তৈরি হলো সেটা ভিতরে অ্যাকুয়াস টিউমার এই ট্রাবেকুলার মেশওয়ার্কের ভিতর দিয়ে যেতে পারে, তাহলে এটা প্রি ট্রাবেকুলার টাইপ অফ অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। আর ট্রাবেকুলার টাইপ কতদিন বলছিলাম যে যদি তোমার ট্রাবেকুলাম মেশওয়ার্কের ভেতরে কোনো ফরেন বডি ইমপ্যাকশন হয়। ফরেন বডি কি হতে পারে? অ্যাকুয়াস টিউমার বা চোখের সামনে অ্যান্টেরিয়র চেম্বার পস্টেরিয়র চেম্বারের মধ্যে কোনো ব্লাড সেল বা পাস সেল থাকে না। যদি কোনো কারণে এই ব্লাড সেল বা পাস সেল এখানে আসে, এগুলা ড্রেইন করবে ট্রাবেকুলার মেশওয়ার্কের ভিতর দিয়ে। এগুলো ট্রাবেকুলার মেশওয়ার্কের ভিতর দিয়ে যখন যাবে তখন ট্রাবেকুলার মেশওয়ার্কের মধ্যে এটা ইমপ্যাকশন হয়ে যাবে। ট্রাবেকুলার মেশওয়ার্ক এতে আটকে যেতে পারে। আটকে গেলে তাহলে অ্যাকুয়াস টিউমার এর ভিতর দিয়ে আর ড্রেইন করতে পারবে না। ফলশ্রুতিতে যে অ্যাকুয়াস টিউমার সিলিয়ারি বডি থেকে তৈরি হচ্ছে, সে যেতে না পারার কারণে অ্যান্টেরিয়র চেম্বার পোস্টেরিয়র চেম্বারের মধ্যে কালেক্টেড হবে। এই কালেক্টেড হওয়ার জন্য চোখের প্রেসারটা বেড়ে যাবে। তাহলে এভাবে ট্রাবেকুলার টাইপ অফ ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা হতে পারে। আর পোস্ট ট্রাবেকুলার আছে, যে আমরা বলছিলাম যে ড্রেনেজের মধ্যে সিলিয়ারি কালেক্টর চ্যানেল দিয়ে ভর্টেক্স ভেইন দিয়ে এটা সুপিরিয়র ভেনা কাভায় চলে যায়। যদি কোনো কারণে সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হয়, সেই ক্ষেত্রে তোমার প্রেসারটা বেড়ে যেতে পারে। কারণ সে নর্মাল চোখের এদিকের প্রেসার 10, সুপিরিয়র ভেনা কাভাল প্রেসার 2 বা 1 এরকম থাকে। যদি সেটার প্রেসার বেড়ে 10, 15 হয়ে যায় বা 20 হয়ে যায়, সেক্ষেত্রে ওই 10 প্রেসার থেকে 20 প্রেসারের দিকে চোখের পানি অ্যাকুয়াস হিউমার ড্রেন করবে না। সেক্ষেত্রে এটা পোস্ট ট্রাবেকুলার টাইপ অফ ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। তাহলে কি কি বললাম? একটা বললাম ট্রাবেকুলার মেশওয়ার্ক, প্রি ট্রাবেকুলার। এখানে প্রি ট্রাবেকুলার একটা মেমব্রেন ফরমেশনের জন্য হতে পারে। তারপরে ট্রাবেকুলার মধ্যে ট্রাবেকুলাইটিস এর জন্য হতে পারে, ডব্লিউবিসি এর জন্য হতে পারে, আরবিসি এর জন্য হতে পারে। আমরা ফ্যাকোমরফিক ফ্যাকোলাইটিক গ্লোকোমা বলি, এসবের কারণে হতে পারে। আর যে লেন্স পার্টিকেল চলে আসলো সামনে হাইপারমেট্রিক ক্যাটারাক্টের জন্য, লেন্স পার্টিকেল ক্যাপসুলের ভিতর দিয়ে চলে আসলো অ্যাকুয়াস হিউমারে। অ্যাকুয়াস হিউমারের মধ্যে দিয়ে এটা ড্রেন করার সময় এটা ট্রাবেকুলার মেশওয়ার্কে ইমপ্যাকশন হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে এগুলা হলো ট্রাবেকুলার। আর পোস্ট ট্রাবেকুলার বললাম কোনো কারণে যদি পোস্ট ট্রাবেকুলার যে ভেনাস ড্রেনেজ, এখানে ভেনাস প্রেসার বেড়ে যায়, সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন অথবা ক্যারোটিড ক্যাভার্নাস ফিস্টুলা অথবা স্টার্জ ওয়েবার সিনড্রোম বলে, এগুলার কারণে হতে পারে। এখন এটা হলো প্রাইমারি সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার একটা কারণগুলো। আর সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা কি কিভাবে হতে পারে? অ্যাঙ্গেল স্ট্রাকচার তো আমরা আগেই বলছি যে পেরিফেরাল পার্ট অফ দ্য anterior surface of the iris and peripheral part of the posterior surface of the cornea, এই দুটা মিলে অ্যাঙ্গেল স্ট্রাকচার তৈরি করে। যদি পেরিফেরাল পার্ট অফ দ্য anterior surface of iris সামনের দিকে পিছন থেকে কেউ ঠেলা দিয়ে সামনে কর্নিয়ার সাথে অ্যাডহেয়ার করে দেয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যেতে পারে। এখন এই যে পিছন থেকে ঠেলা দিবে, এই পোস্টেরিয়র ফোর্সটা কে? পোস্টেরিয়র ফোর্স হচ্ছে, তোমরা যদি চিন্তা করো যে আইরিসটা লেন্সের উপরে রেস্ট করা থাকে, হ্যাঁ, কিন্তু লেন্সের সাথে অ্যাটাচ থাকে না। কিন্তু কোনো কারণে ধরো ক্রনিক ইউভিআইটিস অথবা অন্য কোনো কারণে যদি আইরিসটা লেন্সের সাথে অ্যাটাচ হয়ে যায়, অর্থাৎ সাইনেকিয়া হয়। আইরিস যখন লেন্সের সাথে লেগে যায় আমরা বলি সাইনেকিয়া। এটা যেহেতু আইরিসটা পিছনে লাগতেছে, এই জন্য পোস্টেরিয়র সাইনেকিয়া বলি।
এরকম যদি মোস্ট অফ দ্য পার্ট অফ দ্য আইরিস পেরিফেরাল পার্ট যদি আইরিসটা যদি অ্যান্টেরিয়র লেন্সের সাথে লেগে যায় সেক্ষেত্রে অ্যাকুয়াস হিউমার, ওই যে তোমরা আগের ড্রেনেজ পাথর এটা মনে করো যে অ্যাকুয়াস হিউমারটা ট্রাবিকুলার মেশওয়ার্ক থেকে তৈরি হয়ে পোস্টেরিয়র চেম্বার থেকে পিউপিলের ভিতরে আর ভিতর দিয়ে আর সামনে অ্যান্টেরিয়র চেম্বারে আসতে পারবে না, কারণ আইরিস এখানে লেন্সের সাথে লেগে আছে। তাহলে কি হবে, এই যে অ্যাকুয়াস হিউমার যেটা প্রডিউস হলো সেটা আইরিসের পিছন দিকে একটা প্রেসার ক্রিয়েট করবে, এর ফলে আইরিস সামনের দিকে ফুলে উঠবে। এই যে সামনের দিকে ফুলে উঠলো পেরিফেরাল পার্টটা, সেটা গিয়ে লাগবে কর্নিয়ার পেরিফেরাল পার্টে। এই যে লেগে গেল, লেগে যাওয়ার জন্য অ্যাঙ্গেলটা ব্লক হয়ে গেল। এটা হলো পোস্টেরিয়র ফোর্স কজিং সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদের একটা ছবিতে আঁকায় দেখাই দিই। তোমরা এই যে একটা ছবি আঁকা সেটা দেখতে পাচ্ছ নাকি? দেখা যায়? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এই ছবিতে আমি যেটা দেখাইতে চাচ্ছি এটা হলো ধরো ট্রাবেকুলার মেশওয়ার্ক, এই কি বলে সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে লেন্স এখানে লাগানো আছে। এখানে সিলিয়ারি প্রসেস থেকে অ্যাকুয়াস হিউমার দেখা যাচ্ছে না, হ্যাঁ, অ্যাকুয়াস হিউমার এখানে তৈরি হয়ে এদিক থেকে তো যায়, এটা তো ড্রেনেজ পাথর, এটা হলো অ্যাঙ্গেল স্ট্রাকচার। এই হলো অ্যাঙ্গেল স্ট্রাকচার, ঠিক আছে? যদি কোনো কারণে দেখতে পেয়েছি কিনা কি জানি, এই যে অ্যাঙ্গেল স্ট্রাকচার, এখন কোনো কারণে যদি এই পিউপিল আইরিসে এই সেন্ট্রাল পার্টটা যদি এখানে লেন্সের সাথে লেগে যায়, কোন কারণে, ধরো ক্রনিক অ্যান্টিরিয়র ইউভিআইটিস আছে, ক্রনিক অ্যান্টিরিয়র ইউভিআইটিস এর কারণে এটা, হ্যাঁ, ক্রনিক অ্যান্টিরিয়র ইউভিআইটিস এর কারণে এই আইরিসটা যদি লেন্সের সাথে লেগে যায়, যে লাগা অবস্থাটা আমি এখানে দেখাইছি, আইরিসটা এখানে লেগে গেছে, এটা ধরো পুরা লেগে গেল, তা অ্যাকুয়াসিউমার যে এখান থেকে তৈরি হলো সে তো আর এদিক থেকে সামনে যেতে পারবে না, কারণ এর ভিতর দিয়ে যেতে পারতেছে না, এখানে লেগে গেছে। লেগে গেলে কি হবে, এখানে অ্যাকুয়াসিউমার জমা হবে, জমা হতে হতে সে প্রেসার দিবে এই আইরিসের উপর, প্রেসার দিয়ে আইরিসটা এরকম সামনে এসে লেগে যাবে। এই কর্নিয়ার সাথে লেগে যাওয়ার জন্য এখানে অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেলটা ব্লক হয়ে গেল আইরিসের কারণে। তাইলে এটা হলো পোস্টেরিয়র ফোর্স বলে। এই যে পিছন থেকে একটা ফোর্স চার্জ করলো আইরিসের উপরে, ফলে আইরিসটা সামনে কর্নিয়ার সাথে লেগে গেল, ফলে কি হলো, এখানের আইরিসটা এই যে এইরকম হয়ে লেগে গেল। এই লেগে যাওয়ার কারণে পোস্টেরিয়র ফোর্সের কারণে আইরিসটা অ্যাঙ্গেলের ব্লক, এই যে অ্যাঙ্গেল এখানে চলে আসছে, এখানে এদিক দিয়ে তো আর পানি যেতে পারবে না, এখানে তো কিছু নাই, ট্রাবেকুলার মেশওয়ার্ক তো এইখানে, ঠিক আছে? তাহলে আহ, তাহলে এইভাবে পিছনের ফোর্স দিয়ে আমার অ্যাঙ্গেল স্ট্রাকচারটা ক্লোজ হয়ে যেতে পারে, এটারে বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। যেহেতু আমি কারণটা জানি যে পিছনের ফোর্সে কাজ করতেছে এবং কারণ হচ্ছে গিয়ে ক্রনিক অ্যান্টিরিউভিটিস, তাহলে এটা সেকেন্ডারি, যে কারণ জানা আছে, তাহলে সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার একটা কারণ আমি বললাম যে তোমার পোস্টেরিয়র ফোর্স। হ্যাঁ, এখন আছে একটা অ্যান্টেরিয়র ফোর্স। অ্যান্টেরিয়র ফোর্সটা কি? অ্যান্টিরিয়র ফোর্স, ধরো আমি যদি আরেকটা চোখ আঁকাই, এখানে আইরিস, ধরো পেন্সিল দেখাইলাম, এখানে আইরিস, হ্যাঁ, এখন কোনো কারণে আমি ডিটেলস আর আঁকাইলাম না, কোনো কারণে যদি এখানে একটা মেমব্রেন থাকে, ধরো ফাইব্রোভাস্কুলার মেমব্রেন, অনেক কারণে থাকতে পারে, যে কর্নিয়া এবং যেহেতু সমস্ত সাবস্ট্যান্স এদিক দিয়ে ড্রেন করে এই ট্রাবিকুলার মেশওয়ার্ক অ্যাঙ্গেলের ভিতর দিয়ে ট্রাবিকুলার মেশওয়ার্ক দিয়ে, এখন চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে, ডায়াবেটিক রেটিনোপ্যাথির নাম তো শুনছো, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে এটা হচ্ছে মাইক্রো এনজিওপ্যাথি বলে, ছোট ছোট ব্লাড ভেসেলের একটা প্যাথোলজি হয় চোখের রেটিনার মধ্যে। তো নতুন নতুন ব্লাড ভেসেলস তৈরি হয়, কিন্তু এই ব্লাড ভেসেলস গুলার পিকুইলারিটি হচ্ছে এদের কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না, ফলে এগুলো খুব ফ্রায়েবল থাকে। হ্যাঁ,
শুধু ফাইব্রাস টিস্যু এবং এন্ডোথেলিয়াল সেল লেয়ার থাকে এই ব্লাড ভেসেলস গুলা। এখানে এসে সেই ব্লাড ভেসেলস গুলো তৈরি হয়। তৈরি হইলে তার ফাইব্রাস টিস্যু যখন এখানে লাগে তখন কর্নিয়াতেও লাগা থাকে, আইরিসেও লাগা থাকে। এখন যেহেতু কর্নিয়া ইজ এ টাফ এন্ড ফিক্সড স্ট্রাকচার, এটা নড়ে না। যখন ফাইব্রাস টিস্যু কন্ট্রাকশন করে তখন সে পেরিফেরাল পার্ট অফ দ্য আইরিসের সামনের দিকে টেনে নিয়ে যায়। ব্যাপারটা কেমন হয়? তখন ব্যাপারটা এইরকম হয়ে যায়। আইরিসটা দেখতে পাচ্ছ কিনা? এই যে এইভাবে চলে আসে। আইরিসটা এখান থেকে সামনে সে ফাইব্রাস টিস্যু টেনে এনে লাগিয়েছে। লাগানোর ফলে ফলে এদিক থেকে আর পানি ওই অ্যাঙ্গেল আর পায় না। তাহলে কি হবে? তাহলে প্রেশারটা বেড়ে যাবে। তাহলে এটা আমরা বললাম অ্যান্টেরিয়র ফোর্স। এটা জাস্ট তোমাদের তোমরা এগুলা মোটামুটি ভালো পারলে এগুলো জিজ্ঞেস করবে। তাহলে এটা বললাম যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা সম্পর্কে বললাম যে প্রি ট্রাবেকুলার মানে ট্রাবেকুলামের সামনে এইখানে ধরো কোনো মেমব্রেন হয়ে গেল। হ্যাঁ, এই এই আরেকটা এইখানে ট্রাবেকুলার মেশোয়ার, এইখানে অ্যাঙ্গেল, এটা হলো অ্যাঙ্গেল, এটা ট্রাবেকুলার। এখানে যদি কোনো একটা মেমব্রেন তৈরি হয়ে যায়, ওই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতেই আর্লি স্টেজে প্রি ট্রাবেকুলার একটা মেমব্রেন তৈরি হয়, তাহলে এটা প্রি ট্রাবেকুলার আর ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আর্লি স্টেজে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা করে। তারপরে যখন এই মেমব্রেন বেশি হয়ে যায়, ফাইব্রাস টিস্যু বেশি হয়, তখন কন্ট্রাকশন করে আইরিস এখানে সামনে নিয়ে যায়, অ্যাঙ্গেল ক্লোজ করে ফেলে। এখন অ্যাঙ্গেল ক্লোজ করলে তাহলে অ্যাঙ্গেল ক্লোজার হলো। তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে যদি গ্লুকোমা হয়, হতে পারে এটা প্রথমে হয় ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, পরে লেট স্টেজে হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ঠিক আছে? তাহলে এভাবে তোমাদের সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ফরমেশন হয়, সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। পরবর্তীতে অ্যান্টিরিয়র ফোর্স অথবা পোস্টেরিয়র ফোর্স কাজ করার মাধ্যমে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হতে পারে। তাহলে এটা হলো তোমাদের গ্লুকোমা সম্পর্কে, গ্লুকোমার ওপেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ক্লোজার এর সম্পর্কে কিছু ধারণা দিলাম। এখন এই গ্লুকোমা তোমরা যে নিয়ে আসলো, অ্যাঙ্গেল ক্লোজার, ওপেন অ্যাঙ্গেল, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে আইরিশটা যে লেন্সের সাথে লাগছিল, এটা কি অ্যান্টেরিয়র সাইনিকিয়া না পোস্টেরিয়র সাইনিকিয়া? পোস্টেরিয়র সাইনিকিয়া। আমি বললাম যে আইরিসটার উপরে ডিপেন্ড করবে অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র। আইরিস যদি সামনে কর্নিয়ায় লাগে তাহলে অ্যান্টেরিয়র সাইনিকিয়া, যদি পিছনে লেন্সে লাগে তাহলে পোস্টেরিয়র সাইনিকিয়া। ঠিক আছে? তাহলে এটার হচ্ছে প্রাইমারি ইউনিট হচ্ছে আইরিস। আইরিস সামনে গেলে অ্যান্টেরিয়র, পিছনে গেলে পোস্টেরিয়র। বেসিক কথা। স্যার তাহলে অ্যান্টেরিয়র সাইনিকিয়া হইলে কি তাইলে অ্যান্টেরিয়র ফোর্স ক্রিয়েট করবে কিনা মানে? অ্যান্টেরিয়র সাইনিকিয়া, হ্যাঁ, অ্যান্টেরিয়র সাইনিকিয়া তো আবার দুই রকম আছে। আইরিসের যদি তোমার পেরিফেরাল পার্ট লাগে তাহলে তো অ্যান্টেরিয়র সাইনিকিয়াই, এই যে যেটা আমি দেখালাম। হ্যাঁ, আইরিসের ওই যে পেরিফেরাল পার্ট কর্নিয়ার সাথে লাগলো, ফাইব্রোভাস্কুলার মেমব্রেন তৈরি হলো, কর্নিয়াল পেরিফেরাল পার্ট এ যে ফাইব্রোভাস্কুলার মেমব্রেন রয়েছে সে যখন কন্ট্রাকশন করবে তখন তো পেরিফেরাল পার্ট অফ দা আইরিস এসে কর্নিয়ার সাথে লেগে যাবে, এটা তো অ্যান্টেরিয়র সাইনিকিয়া। ঠিক আছে? এই অ্যান্টেরিয়র সাইনিকিয়ার জন্য তো তোমার অ্যাঙ্গেল ক্লোজ হয়ে গেল। এই ব্যাপারটা এমন না যে শুধু আইরিসের সেন্ট্রাল পার্টটা লাগবে, পেরিফেরাল পার্টও তো লাগতে পারে। হ্যাঁ, সামনে লাগলে অ্যান্টেরিয়র সাইনিকিয়া, পিছনে লাগলে পোস্টেরিয়র সাইনিকিয়া। ঠিক আছে? এখন গেল এটা। এখন এটা যে অ্যাঙ্গেল ক্লোজার না ওপেন অ্যাঙ্গেল আমরা কিভাবে বুঝবো? আমরা গতদিন কিছু ওই যে কিভাবে পরীক্ষা করতে হয় গ্লুকোমা আমরা বলছিলাম যে গ্লুকোমা পরীক্ষার আমাদের তো যেহেতু ক্রাইটেরিয়া গুলো আমরা জানি যে এটা ক্রনিক একটা রোগ, এটা স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য অপটিক ডিস্ক এন্ড ফাংশনাল চেঞ্জেস ইন দ্য ভিজুয়াল ফিল্ড এবং আইওপি বেস করতে পারে, এইসব জানি। তাহলে আমাদের এই জিনিসগুলাই দেখতে হবে। তাহলে আমার অপটিক ডিস্কের যে চেঞ্জ হচ্ছে এটা আমি কিভাবে দেখতে পারি? অপটিক ডিস্কের চেঞ্জ আমরা দেখতে পারি রেটিনোস্কোপ, অপথ্যালমোস্কোপ দিয়ে, রেটিনোস্কোপ না, অপথ্যালমোস্কোপ দিয়ে আইরিস অপটিক ডিস্কের চেঞ্জ দেখতে পারি। এটা হলো ক্লিনিক্যাল বেড সাইড আমরা দেখতে পাই। দেখার শর্ত কি এই এখনই বলে দিই। এটা দেখার জন্য তোমাদের চোখ ডায়ালেট করতে হবে। আমরা ট্রপিকামাইড দিয়ে আমরা চোখ ডায়ালেট করি। ট্রপিকামাইড 1% আছে, ট্রপিকামাইডের সাথে ফিনাইলেফ্রিন আছে, আমরা প্রোফেন নামে বাজারে পাওয়া যায়। এটা দিলে আরেকটু দ্রুত ডায়ালেট করে। তো এইটা দিয়ে আমরা ডায়ালেট করলে দিলে ধরো 4-5 মিনিটের মধ্যে চোখ ডায়ালেট হয়ে যাবে। ডায়ালেট হওয়ার পরে আমরা
রোগীকে একটা জায়গায় বসাবো অথবা বেড রেস্ট অবস্থায় করা যায়, বসাই করি। তো বসানোর পরে রুমটা থাকতে হবে ডার্ক রুম, এবং সামনে একটা টার্গেট থাকবে, ধরো ডার্ক রুমে একটা ডিম লাইট, লাল ডিম লাইট জন্য তাকে বলতে হবে ওই যে চোখ আমি ধরো ডান চোখ দেখবো, এক্সামিন করব, সে বাম চোখ দিয়ে ওই লাল লাইটের দিকে ফিক্স করবে, দেখবে ওদিকে, তাহলে চোখটা ফিক্সড অবস্থায় থাকবে। এই অবস্থায় আমি অপথ্যালমোস্কোপ দিয়ে রোগী থেকে প্রায় 1.5 ফুট দূর থেকে তার ডান চোখে ফোকাস করে তারপরে সামনের দিকে আস্তে আস্তে আগাতে আগাতে দেখতে পাবো এক সময় তার মিডিয়া গুলো দেখবো যে ক্লিয়ার। এখন মিডিয়া কি কি আছে চোখের মধ্যে? মিডিয়া হলো কর্নিয়া, 4টা মিডিয়া আছে। এক হলো কর্নিয়া, 2 নম্বর অ্যাকুয়াস হিউমার, 3 নম্বর লেন্স, 4 নম্বর ভিট্রিয়াস হিউমার। এখন কোন কারণে যদি এই মিডিয়ার মধ্যে অপাসিটি থাকে তাহলে আমরা রেটিনা বা অপটিক ডিস্ক ভালো দেখতে পাবো না। এখন কমনলি কি কি কারণে থাকে? কমন কারণ হচ্ছে গিয়ে যাদের গ্লুকোমা হয় বেশিরভাগই বয়স্ক 40-এর উপরে, তার এতে ক্যাটারেক্ট থাকতে পারে। ক্যাটারেক্টের জন্য আমরা একটু হ্যাজি দেখতে পারি। আর এছাড়া আছে আনকমন, চোখে ট্রমার কারণে যদি কর্নিয়াল কোনো অপাসিটি থাকে, ভিট্রিয়াসে যদি কোনো অপাসিটি থাকে, হ্যাঁ, তারপরে যদি ইউভিআইটিস থাকে, অনেক দিনের ইউভিআইটিস এর জন্য সামান্য মিডিয়া অপাসিটি হতে পারে ডিউ টু সেলস ইন দা অ্যাকুয়াস হিউমার। তো যাই হোক, মিডিয়া আমি প্রথমে দেখলাম, মিডিয়া দেখার পরে আমরা যাব হচ্ছে অপটিক ডিস্কে, মানে এটা হচ্ছে অপথ্যালমোস্কোপি করার সিরিয়াল। তোমার মেথোডোলজি বললাম যে, হ্যাঁ, মেথোডোলজি হচ্ছে গিয়ে তোমার রুম থাকবে ডার্ক রুম, একটা টার্গেট থাকবে, তুমি রুগীর থেকে ডান চোখ দিয়ে দেখতে হলে ডান চোখ দেখতে হলে তোমার ডান চোখ দিয়ে দেখতে হবে, তোমার ডান হাত ব্যবহার করবা, বাম চোখ দেখতে হলে বাম হাত দিয়ে বাম চোখ দিয়ে বাম পাশে গিয়ে দেখতে হবে। আর মিডিয়া এখন বললাম যে অপথ্যালমোস্কোপি শুরু করলে প্রথমে আমি রুগী তো দূরে ফিক্স করলো, প্রথমে যখন আমি এক মানে 1.5 ফুট দূর থেকে রোগীকে ফোকাস করব তখন দুই চোখই দেখবো, একটা একটা ব্রাইট একটা রিফ্লেক্স আসবে তার দুই চোখে। হুম, তারপরে আমরা ডান চোখ ফোকাস করব, ডান চোখে মিডিয়া ক্লিয়ার দেখলে পরে অপটিক ডিস্ক দেখতে পাবো। অপটিক ডিস্ক সম্পর্কে গতদিন মনে হয় বলছিলাম যে কাপ ডিস্ক রেশিও আমার এখানে খুব ইম্পর্টেন্ট। গ্লুকোমার ক্ষেত্রে কাপ ডিস্ক রেশিও সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। নর্মাল কাপ ডিস্ক রেশিওকে আমরা বলি 0.3। হ্যাঁ, এখন এটা মনে রাখার জন্য আমি গতদিন বলছিলাম মনে হয় একটা পিরিজের কথা চিন্তা করো, পিরিজ, কাপ পিরিজের পিরিজ। হুম, এই পিরিজের মাঝখানে একটা ডিপ্রেশন থাকে, একটা ডিস্কের মতো একটা একটা গ্যাপ থাকে যেখানে কাপটা বসে। তাহলে এইটা হলো কাপ, যেখানে কাপ বসে এটা হলো কাপ। আর টোটাল পিরিজটাকে যদি ডিস্ক চিন্তা করো তাহলে কাপ বাই ডিস্ক, যেহেতু কাপটা ছোট বাই ডিস্ক এটা তাহলে ছোট হবে। এটা ওই যে আমরা বলি নরমালি থাকে হচ্ছে 0.3। 0.3 মানে কাপের পরিমাণ 3 হলে ডিস্কের পরিমাণ 10। ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে কাপ ডিস্ক রেশিও, গ্লুকোমা জিজ্ঞেস করলেই তখন ধরো বলবো অপটিক ডিস্ক চেঞ্জেস, তোমাদের জিজ্ঞেস করা হবে কি চেঞ্জ হয়, তখন বলবা যে কাপ ডিস্ক রেশিও বেড়ে যায়। তো কাপ ডিস্ক রেশিও বেড়ে গেলে তোমাকে তো নরমালটা জানতে হবে, নরমাল হচ্ছে কত? 0.3। তাহলে কাপ ডিস্ক রেশিও হচ্ছে, আয় আয় বল কাপ ডিস্ক রেশিও হলো কেন 0.3। পার্সেন্টেজ না তখনই দিছি। আচ্ছা, তারপরে এখন কাপ ডিস্ক রেশিও আমরা তাহলে কিভাবে বুঝবো, কাপ কেমনে বুঝবো আর ডিস্ক কেমনে বুঝবো? টোটাল অপটিক নার্ভ হেড যদি চিন্তা করো, অপটিক নার্ভ হেডের মধ্যে আসলে অপটিক নার্ভ হেডের পিছনে কিউবিফর্ম প্লেট, এটা অ্যানাটমি খেয়াল করতে পারলে পাবা। অপটিক নার্ভ হেডের এখানে কিউবিফর্ম প্লেট একটা আছে। কিউবিফর্ম প্লেট মানে এখানে মাল্টিপল স্মল পোর আছে, ছোট ছোট ছিদ্র আছে, এর ভিতর দিয়ে অপটিক নার্ভ ওই যে ফাইবার গেছে, রেটিনাল যে নিউরন আছে, গ্যাংলিয়ন সেলের যে একজন, এগুলো এর ভিতর দিয়ে গেছে। অ্যাবাউট 12 মিলিয়ন নিউরন গেছে এর ভিতর। তো এই নিউরন যে এই জায়গা দিয়ে গেছে এগুলো আবার ভাস্কুলারাইজড, এগুলো তো ব্লাড লাগে। তো এগুলা পিঙ্কিশ কালার এবং সেন্টারে কিছু অংশ জায়গা ফাঁকা থাকে, এটা ওই কিউবিফর্ম প্লেটটাকে দেখা যায়। কিউবিফর্ম প্লেট যেহেতু ইয়েলোইশ হোয়াইট, এই জন্য ওটাকে হোয়াইটিশ দেখা যায়। তো এই কাপ যেটা বললাম, এই যে পিরিজের কথা চিন্তা করো, পিরিজের যে সেন্ট্রালি যে গর্তটা, ওইটা যদি মনে করো সেই কিউবিফর্ম প্লেটটা দেখা যাচ্ছে যেটা হোয়াইটিশ কালার, তাহলে এটা হলো কাপ, হোয়াইটিশ কালার। আর কাপের চারিদিকে যেটা আছে ডিস্কের মধ্যে, বাউন্ডারি থেকে কাপের বাউন্ডারি পর্যন্ত যে এরিয়াটা,
হ্যাঁ, এটা নিউরো রেটিনা বলে আর কি, নিউরো রেটিনা, নিউরো রেটিনাল রিম বলে। এই নিউরো রেটিনাল রিমটা হচ্ছে নার্ভাস টিস্যুতে ভর্তি। এই নার্ভাস টিস্যুটাই মেইনলি তোমার ইম্পালস ক্যারি করে নিয়ে যাচ্ছে আই থেকে ব্রেনে। এখন এই নার্ভাস টিস্যু গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হবে, ভিজুয়াল অ্যাকুইটিও কমবে। তাহলে এই নার্ভাস টিস্যু গুলো নষ্ট হয়ে গেলেই কাপের পরিমাণ বড় হতে থাকে। নার্ভাস টিস্যু গুলো সাধারণত সেন্ট্রাল থেকে পেরিফেরাল দিকে বেশি নষ্ট হতে থাকে। হ্যাঁ, তাহলে আহ, কাপটা বড় হতে থাকবে। কাপ যখন বড় হবে তাহলে কাপ ডিস রেশিও বড় হবে। এই জন্য গ্লুকোমাতে আমরা কাপ ডিস রেশিও বেশি পাই। অথবা এমন হতে পারে দুই চোখে অ্যাসিমেট্রি পেতে পারি। এক চোখে পাইলাম 0.5, আর এক চোখে 0.2 বা 0.3। তাহলে এটাও অনেক সময় সাসপিশিয়ন ফর গ্লুকোমা। আবার কিছু এক্সেপশন আছে যে দুই চোখেই 0.5, এটা গ্লুকোমা নাও হতে পারে। এটা গ্লুকোমা না কিভাবে বুঝবো? যদি তার ভিজুয়াল ফিল্ড ঠিক থাকে এবং তার আইওপি নর্মাল থাকে তাহলে এটা আমরা নর্মাল ফিজিওলজিক্যাল একটা কন্ডিশন বলতে পারি, যেটা হাই মায়োপিয়াতে হতে পারে, হাই মায়োপিয়া। ঠিক আছে, তাহলে আমি কাপ ডিস রেশিও সম্পর্কে বললাম। তাহলে অপথ্যালমোস্কোপি করার সময় আমি কাপ ডিস রেশিও দেখলাম। অপথ্যালমোস্কোপ দিয়ে আর যা দেখা হয়, রেটিনার ব্যাকগ্রাউন্ড দেখা হয়, আর শেষে দেখা হয় ফোভিয়াল রিফ্লেক্স বা ম্যাকুলা। ঠিক আছে, তাহলে আমি অপথ্যালমোস্কোপির মধ্যে বললাম মিডিয়া দেখবো, মিডিয়ার পরে আমরা দেখলাম অপটিক ডিস্কের অবস্থা, তারপরে ব্যাকগ্রাউন্ড, 4টা পয়েন্ট আর কি, তারপরে ফোবিয়া। এই 4টা পয়েন্ট দেখবো। এর মধ্যে গ্লুকোমার ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে কাপ ডিস রেশিও বা অপটিক নার্ভ হেডের অবস্থাটা কি। এখন এটা দেখলাম তো আমরা কাপ ডিস রেশিও। এবার ভিজুয়াল ফিল্ড, ভিজুয়াল ফিল্ড আমরা গতদিনে বলছি যে ভিজুয়াল ফিল্ড, হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার অথবা অক্টোপাস ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার দিয়ে ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করতে পারি, বা ইনভেস্টিগেশন সেন্টার বা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন সেন্টারে আমরা এটা পরীক্ষা করতে পারি। আমরা বেড সাইডেও পরীক্ষা করতে পারি। বেড সাইড আমরা কিভাবে পরীক্ষা করব? বেড সাইড আমরা কনফ্রন্টেশন টেস্ট বলে। কনফ্রন্টেশন মানে সামনাসামনি বসে পেশেন্টের 1 মিটার সামনে ডক্টর বসবেন, এবং পেশেন্ট যদি তার ডান চোখ বন্ধ করে, ডাক্তার তার বাম চোখ বন্ধ করবে। হ্যাঁ, মানে পেশেন্ট এবং ডাক্তারের সামনে সোজাসুজি যেই চোখ, এই চোখের পরীক্ষা হবে। পরে ডাক্তার সামনে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ধরো উপর থেকে, নিচ থেকে, সাইড থেকে, দুই সাইড, ডাইনে বামে থেকে যে কোনো একটা টার্গেট সামনের দিকে নিয়ে আসবে, পেশেন্ট চোখের দিক তাকায় থাকবে ডাক্তারের, এবং এই তাকানো অবস্থায় সে ওই পেরিফেরি থেকে যে জিনিসটা আসতেছে ওইটা সে দেখতে পাচ্ছে কিনা এটা সে বলবে। হ্যাঁ, এটাই হচ্ছে কনফ্রন্টেশন টেস্ট। তোমরা এটা মেডিসিনে নিশ্চয়ই করছো। তো কনফ্রন্টেশন টেস্ট সম্পর্কে পরীক্ষা জিজ্ঞেস করা হয় যে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, তুমি রোগী তুমি গ্রামে দেখতে গেছো, সেখানে তো অ্যানালাইজার নাই, রোগীর অর্থনৈতিক অবস্থা ভালো না, তুমি কিভাবে পরীক্ষা করবা? বেড সাইড, বেড সাইড কিভাবে ভিজুয়াল ফিল্ড টেস্ট করা হয়? এই কনফ্রন্টেশন টেস্টের মাধ্যমে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করা হয়। ঠিক আছে, তাহলে এটা গেল একটা। আর এইবার বলতেছিলাম, এতক্ষণ বলছি আমরা সেকেন্ডারি গ্লুকোমা, এর মধ্যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আর অ্যাঙ্গেল ক্লোজার। এখন অ্যাঙ্গেল ওপেন না অ্যাঙ্গেল ক্লোজার এটা আমরা বুঝবো কিভাবে? তাহলে অ্যাঙ্গেল দেখতে হবে। আমরা চোখ পরীক্ষা করার জন্য যে ডিভাইসটা ইউজ করি, এটা তো নাম স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। হ্যাঁ, এটা গতদিন বলছিলাম মনে হয়। চোখ পরীক্ষা করতে সবসময় যে ডিভাইস দ্বারা আমরা পরীক্ষা করতে পারি না, সেটা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ। তো স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপ দিয়ে আমরা অ্যাঙ্গেল দেখতে পাই না সরাসরি। তাইলে অ্যাঙ্গেল দেখতে হলে কিছু এইড লাগে, কিছু সাহায্য লাগে। কিসের সাহায্য? আরেকটা লেন্স লাগে। লেন্সটার নাম হচ্ছে গনীয় লেন্স। গনীয়, GONIO, গনীয় লেন্স। ঠিক আছে, এই গনীয় লেন্স দিয়ে আমরা যখন চোখের উপরে, এখন যদি তোমাদের দেখাই, হ্যাঁ, তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ না? এই যে একটা ছবি, এই যে চোখটা দেখা যায়, এই অ্যাঙ্গেল, এটা হলো অ্যাঙ্গেল স্ট্রাকচার। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেল স্ট্রাকচার, এইদিকে অ্যাঙ্গেল স্ট্রাকচার। তা এইখানে গনীয় লেন্স, এইরকম একটা লেন্স, এখানে
এই এই লেন্স এই যে এখানে বসালাম, দেখতে পাও? বুঝতে পারছো কিনা কি একটা ফানেল শেপ লেন্স বসাইছে, এই যে ফানেলটা, হ্যাঁ কর্নিয়ার উপরে। হ্যাঁ কর্নিয়ার উপরে। কর্নিয়া, এটা জাস্ট কর্নিয়ার উপর রেস্ট করতে হয়। তাহলে এটা করার আগে কর্নিয়া অ্যানেস্থেটাইজ করতে হবে। ওই যে অক্সিপ্রোপেন হাইড্রোক্লোরাইড আছে, এটা আমরা দিলে সারফেস অ্যানেস্থেসিয়া বলে। ওইটা দেওয়ার পরে চোখের কর্নিয়া অ্যানেস্থেটাইজ হয়ে যাবে। তখন আমরা এখানে একটা জেল মতো দিই, জেল। জেল না দিলে কাপলিং সাবস্টেন্স বলে আর কি। একটা জেল দিয়ে তারপরে লেন্সটারে এর উপরে বসাই। লেন্স বসাইলে পরে স্লিট ল্যাম্প, এখান থেকে স্লিট ল্যাম্প দিয়ে এইটা দিয়ে, এটা আসলে অনেক এখানে লেন্স এরকম থাকে, তোমাদের ডিটেলস দরকার নাই, গনিও লেন্স নাম জানতে হবে। লেন্সটা দেখতে এরকম ফানেল শেপ, কর্নিয়ার উপরে বসে। আর তোমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কিছু সারফেস অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করা হয় বলো, আমি সাথে সাথে এটা বলে দিচ্ছি। সারফেস অ্যানেস্থেসিয়া যে অক্সিপ্রোপেন 4%, 0.4% অক্সিপ্রোপেন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে? ওই 0.4% অক্সিপ্রোপেন হাইড্রোক্লোরাইড আমরা চোখের উপর দিয়ে কি কি করি, এই যে গনিওস্কোপি করতে হলে আমাদের লাগে। তারপরে আমরা চোখের যদি কোনো ফরেন বডি পড়ে, এখানে ধরো সুপারফিশিয়াল কর্নিয়াল ফরেন বডি পড়ছে, ধরো এই যে একটা কর্নিয়া, এখানে একটা ধরো এইখানে একটা ফরেন বডি পড়ছে। এই ফরেন বডি কর্নিয়া তো খুব সেনসিটিভ, এটারে উঠাইতে হলে তোমার এই কর্নিয়া সুপার অ্যানেস্থেসিয়া করতে হবে, সারফেস অ্যানেস্থেসিয়া, ওই যে অক্সিপ্রোপেন হাইড্রোক্লোরাইড দিয়ে, ঠিক আছে? তারপরে এসপিটি আছে না, ক্রনিক ড্রাইকোসিস্টাইটিস ডায়াগনোসিসের জন্য আমরা করি। ওই এসপিটি করতে হলেও ওই সারফেস অ্যানেস্থেসিয়া। এরকম সারফেস অ্যানেস্থেসিয়া কিছু কাজ আছে। ইভেন আমরা এই যে ফ্যাকো অপারেশন করি, এটাও সারফেস, কোনো ইনজেকশন ছাড়াই অপারেশন করা যায়, শুধু চোখের মধ্যে ড্রপ দিয়ে আমরা অপারেশন করতে পারি। তো এটা তোমরা পরে বলবা, এটা কমনলি করা হয় না। কমন যেটা, এই যে তোমার ফরেন বডি ইনফেকশন হলে এটারে উঠানোর জন্য, এসপিটি করার জন্য, গনিওস্কোপি করার জন্য, হ্যাঁ এইসব কারণে আমরা চোখে সারফেস অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি। তাইলে গনিও লেন্স দিয়ে আমরা, গনিও লেন্স দিলে তখন আমরা অ্যাঙ্গেল স্ট্রাকচারটা দেখতে পাই। অ্যাঙ্গেল স্ট্রাকচার দেখে যদি দেখি যে আমরা ট্রাবিকুলার মেশওয়ার্ক দেখা যাচ্ছে, তাহলে বুঝি ওপেন অ্যাঙ্গেল। আর যদি ট্রাবিকুলার মেশওয়ার্ক দেখা যায় না, তখন আমরা বলি অ্যাঙ্গেল ক্লোজ। সেক্ষেত্রে বোঝা যায় আইরিসটার একটা অ্যাবনরমাল শেপ আছে। এইভাবে আমরা অ্যাঙ্গেল স্ট্রাকচার দেখি। তাহলে অ্যাঙ্গেল স্ট্রাকচার দেখে আমরা ডায়াগনোস করতে পারলাম এটা ওপেন অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল ক্লোজার। তাহলে আমরা গ্লুকোমা সম্পর্কে আমাদের যেগুলো জানার দরকার ছিল, তোমাদের এগুলো মোস্ট কমনলি পরীক্ষায় ধরে, এবার পরীক্ষায় এগুলোই ধরা হয়েছে। এগুলো খুব খুব বেসিক কথা, যে তোমার গ্লুকোমার ডেফিনেশনটা বলতে হবে, গ্লুকোমার ক্লাসিফিকেশন বলতে হবে। ক্লাসিফিকেশন বলার পরে গ্লুকোমা কি কি সাইন সিমটম, এখানে অলমোস্ট সাইন সিমটম থাকে না, অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা ছাড়া কোনো সাইন সিমটমই থাকে না পেশেন্টের। আমরা মানে এটা আসছে চোখ দেখাইতে, বারবার তার স্পেকটিক্যাল চেঞ্জ হচ্ছে, আমরা পরীক্ষা করে দেখি যে অপটিক কার্ভেজ রেশিও অনেক বেড়ে গেছে, আইওপি মেপে দেখি আইওপি বেশি, তখন আমরা তার ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করি, তখন তিনটাই মিলে যায়, তখন আমরা বলি যে গ্লুকোমা, এবং দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগতেছে। কারণ কার্ভেজ রেশিও 2-4 দিন 10 দিনের গ্লুকোমায় চেঞ্জ হবে না, এটা 1-2-4 বছর 5 বছর 10 বছর এরকম হওয়া লাগে। আমি যেমন কালকে একটা রোগী দেখছি, সে গত, আমি তার চোখ দেখে বললাম আপনি গত 10-15 বছর ধরে ভুগতেছেন, সে জানেই না যে তার কোনো অসুবিধা, চোখে দেখেন না গত 1 বছর ধরে। তাহলে গত 10-15 বছর ধরে সে গ্লোকোমায় ভোগার পরে 1 বছর আগে যখন তার অপটিক নার্ভ অলমোস্ট কার্ভেজ রেশিও 0 মানে 1 হয়ে গেছে, 1 মানে কোনো নার্ভাস টিস্যু নাই, তখন সে এসে বুঝতে পারলো যে সে চোখে দেখে না। এখন তারে হাঁটার জন্য, তারে চলার জন্য একজন মানুষ তারে হাতে নিয়ে যেতে হয়, সে কিছুই দেখে না। হুম। তাইলে এটা সে বুঝলো কখন, 10-15 বছর পরে। এখন এটা আগে সে চোখের ডাক্তার দেখায় নাই বললে সে জানতেও পারতেছে না কবে। কিন্তু আমি কার্ভেজ রেশিও দেখে এবং তার ভিজুয়াল অ্যাকুইটি দেখে বলতেছি যে 10-15 বছর ধরে তার গ্লোকোমা। হুম। তো এটা তোমার ইনভেস্টিগেশন করে দেখতে হবে। পেশেন্ট বলবে তোমার 1 বছর ধরে কম দেখতেছে, 1 বছর ধরে যখন তার দৃষ্টি একেবারেই নাই তখন সে বুঝতে পারলো। আর গ্লুকোমায় তাহলে ভিশনটা কেমন হয়, গ্লুকোমায় ভিজুয়াল অ্যাকুইটির কি অবস্থা হয়? দেখা যায় যে যদি তার 80% অপটিক, এই যে কার্ভেজ রেশিও যদি 0.8 0.9 হয়, সেই ক্ষেত্রেও তার ভিজুয়াল অ্যাকুইটি 6 থাকতে পারে। আমরা তো ভিজুয়াল অ্যাকুইটি কিভাবে মাপি জানো? আমরা 6 মিটার দূরে পেশেন্টকে 6 মিটার দূরে স্নেলেন্স চার্টের 6 মিটার দূরে তাকে বসাই, 6 মিটার বলো আর 20 ফিট বলো, হ্যালো, 6 মিটার হোক আর 20 ফিট হোক, 20 ফিট দূরে আমরা তাকে বসাই।
এই 20 ফিট দূরে বসার পরে যখন তাকে আমরা ভিজুয়াল অ্যাকুইটি মেজার করি, ওইখানে একটা স্নেলের চার্টের একদম উপরে একটা বড় অক্ষর আছে। এটা যদি সে দেখতে পায় তাহলে আমরা বলি 660, হ্যাঁ, তারপরে এরকম 36, তারপর 24, 18, 12, 9, 6 এভাবে থাকে। তো এই ভিজুয়াল অ্যাকুইটি আমরা জাস্ট সামনাসামনি দেখি, আমরা তো পেরিফেরাল ফিল্ড অফ ভিশন দেখি না। গ্লুকোমায় তো সামনের ফিল্ড একেবারে লাস্ট স্টেজে নষ্ট হয়, পেরিফেরাল ফিল্ড অফ ভিশন আস্তে আস্তে নষ্ট হতে থাকে, এই জন্য আমরা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করি। তো যেহেতু সে সামনে এতদিন দেখছে, 10-15 বছর ধরে দেখে আসছে, গত 1 বছর ধরে পেরিফেরাল ফিল্ড অফ ড্যামেজ মানে অপটিক অ্যাট্রফি হয়ে গেছে, গ্লুকোমাটাস অপটিক অ্যাট্রফি, এই জন্য সে দেখতেছে না। সে এই সময় এসে নোটিস করতেছে যে তার আসলে এই গত 1 বছর ধরে সমস্যা, আসলে ব্যাপারটা দীর্ঘদিনের। তাহলে আমরা ভিজুয়াল অ্যাকুইটিও দেখলাম। তাহলে ভিজুয়াল অ্যাকুইটি আমরা কিভাবে দেখি বুঝতে পারলাম নাকি? হ্যালো হ্যালো জি স্যার। কেউ একজন রেসপন্স করতে হবে, হ্যাঁ, না আমি যে শুধু বলতেছি তোমরা শুনতেছো না মোবাইল অন করে চলে গেছো বুঝতেছি না তো। তাহলে ভিজুয়াল অ্যাকুইটিটা আমি আবার বলি, এটা তোমাদের পরীক্ষায় ধরে, এটা একেবারে চোখের প্রথম তোমার যখন আসবা তোমাদের কেস কি জিজ্ঞেস করবে, তোমরা বলবা একটা পড়বে ক্যাটারাক্ট, এজ রিলেটেড ম্যাচিওর ক্যাটারাক্ট বলবা, আর একটা বলবা ক্রনিক ডায়াগনোসিস। এটা আজীবন কাল ধরে দুইটা কেসই তোমাদের দেওয়া হয়। এখন যখন ক্যাটারাক্ট বলবা জিজ্ঞেস করবে ভিজুয়াল অ্যাকুইটি কত। ভিজুয়াল অ্যাকুইটি কত বললে তখন তো তোমার বলতে হবে 66 বা 660 বা হ্যান্ড মুভমেন্ট। তাহলে এটা কিভাবে দেখলাম? এই আমি এবার পরীক্ষা নিতে গিয়ে দেখলাম যে ভিজুয়াল অ্যাকুইটি দেখার জন্য পেশেন্ট কত দূরে বসে। কেউ বলছে যে 6 ফুট, 6 ফুট তো না, 6 মিটার। তখন জিজ্ঞেস করি ফুট আর মিটারের মধ্যে পার্থক্য কি, 6 ফুটে 1 মিটার। এগুলো অন্য কোশ্চেন চলে যায় যদি এগুলো বলতে না। তাহলে ভিজুয়াল অ্যাকুইটি দেখার জন্য 6 মিটার দূরে পেশেন্ট বসবে স্নেলের চার্ট থেকে। এক চোখ অক্লুডেড থাকবে। আমরা যেই চোখ পরীক্ষা করব সাধারণত আমরা প্রথমে বাম চোখ অক্লুড করি, অক্লুডার দিয়ে অথবা হাত দিয়ে বন্ধ করলো, ডান চোখে ভিজুয়াল অ্যাকুইটি দেখি। ডান চোখ দেখা হয়ে গেলে পরে আবার ডান চোখ বন্ধ করি, বাম চোখ দিয়ে। ভিজুয়াল অ্যাকুইটি কখনো 2 চোখ খোলা রেখে দেখা হয় না। 2 চোখ খোলা রেখে যদি দেখা হয়, এক চোখ অন্ধ থাকলে অন্য চোখে 6 ভিশন থাকলে তুমি লিখে দেবা 6 ভিশন বোথ আই, কিন্তু এটা তো ঠিক না। তাহলে এটা আরেকটা জিনিস যে এক চোখ বন্ধ করে আমরা এই প্রশ্নগুলাই করি। ভিজুয়াল অ্যাকুইটি কত দূর থেকে কত কি চার্ট দিয়ে দেখা হয়, কত দূরে বসে, কিভাবে দেখা হয়? কিভাবে দেখা হয় বলতে যে 2 চোখই খোলা থাকে কিনা। যেগুলা যারা আজকে খেয়াল করতেছে তারা এই উত্তরগুলো দিতে পারবা। আমরা এই তোমাদের করোনাকালীন এই অবস্থায় ক্লাস ঠিক মতো নিতে পারতেছি না বা ক্লাস হচ্ছে না, তারপরে ইন্টারাকশনও ঠিক মতো হচ্ছে না, বোঝানোও কষ্ট হচ্ছে। এই জন্য আমরা একটু রিল্যাক্সলি দেখতেছি, কিন্তু তোমরা কিছুই বলতে না পারলে তখন আমাদের জন্য সমস্যা হয়ে যায়। হম এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো ভিজুয়াল একটু অ্যাটেনশন। 6 মিটারের কম হলে কোনো সমস্যা? হ্যাঁ, 6 মিটারের কম হলে সমস্যা, তবে চেম্বারে তো এখন 6 মিটার থাকে না মনে হয়, বিভিন্ন স্যারের চেম্বারে দেখলাম। হুম সেটার ব্যবস্থা আছে। 6 মিটারের কম হলে সমস্যা, কিন্তু 6 মিটার থাকতে হবে। 6 মিটার বা 20 ফুট বললাম। যদি ফুটে বলি তাহলে কোন কোন চেম্বারে, যেমন আমার চেম্বারে 20 ফুট নাই, 10 ফুট আছে, 11 ফুট আছে। তাহলে আমি এটা কিভাবে করি? তাইলে এটা হাফ দিয়ে চার্ট আছে, হাফ চার্ট বলে আর কি। আমরা যে স্নেলের চার্ট যেটা দেখি এটার হাফ চার্ট আছে, মানে 20 ফুট না, এটা 10 ফুট দূরের থেকে এটা দেখতে হবে। এটা 20 ফুট দূর থেকে দেখলে হবে না, ঠিক আছে? তাইলে চেম্বারে তুমি 20 ফুটের জায়গায় 15 ফুট হলে হবে না, আবার 22 ফুট হলে হবে না, মানে অ্যাকুরেট হবে না। তাহলে 20 ফুটে তুমি যদি হাফ করো, আমার ধরো 15 ফুট আছে, সেক্ষেত্রে আমি এটারে কমায় নিয়ে পেশেন্টকে 10 ফুট করে বসাইলাম আর হাফ চার্ট দিলাম, সেক্ষেত্রে ওইটা ওই একই রেজাল্ট রিপ্রেজেন্ট করবে। হুম আমাদের যেমন তোমরা ওসমানীতে যদি আসো, আমরা যে রুমে এক্সামিনেশন রুম, ওই রুমেও তো 10 ফুট আছে। তাহলে আমরা কিভাবে করি? আমরা যে চার্ট ইউজ করি ওটা হাফ চার্ট, হ্যাঁ, হাফ চার্ট দিয়ে দেখি। এই জন্য ওই 10 ফুটেও মাপা যায়, কিন্তু 10 ফুটের জায়গায় 8 ফুট 9 ফুট হলে হবে না, ঠিক আছে? তাহলে আমরা ভিজুয়াল অ্যাকুইটিটাও দেখলাম। এখন এই যে গ্লুকোমা ডায়াগনোসিস করার পরে আমরা কি ভাবে এর চিকিৎসা করব? এটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে, প্রথম হচ্ছে টার্গেট প্রেসার বলে একটা কথা। টার্গেট প্রেসার, এটা তোমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়, TARGET, টার্গেট। তোমার প্রেসারের টার্গেট, পেশেন্টে তুমি আসলো, তুমি পেশেন্ট প্রেসার পাইলা 40,
দুই চোখেই ধরো 40-40 পাইলা, দুই চোখেই সেকেন্ডারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, তাইলে তুমি 40 পাইলে তোমার টার্গেট কি 16 হবে? কখনোই 16 হবে না। তাহলে টার্গেট প্রেসার কি? আমরা যেহেতু জানি এই যে চোখের অপটিক কাপ রেশিও চেঞ্জ হচ্ছে ডিউ টু গ্লুকোমা বা ডিউ টু প্রেসার, তাহলে আমার টার্গেট প্রেসার হবে অপটিক কাপ রেশিও, যেটা ডিস্ক চেঞ্জ কাপের যেটা নার্ভাস টিস্যু যেগুলো নষ্ট হচ্ছে ওইটা যাতে নষ্ট না হয়। তাহলে যদি ডেফিনেশন হিসেবে বলি, তাহলে ইট ইজ এ প্রেসার বিলো হুইচ ফার্দার ড্যামেজ অফ অপটিক ডিস্ক ইজ আনলাইকলি। তাহলে এটা একটা প্রেসার যেটাতে ফার্দার ড্যামেজ অফ অপটিক ডিস্ক, আমার তো মেইন উদ্দেশ্য হচ্ছে অপটিক ডিস্ক আর চেঞ্জ না হোক, ড্যামেজ না হোক। তাহলে ইট ইজ এ প্রেসার বিলো হুইচ ফার্দার ড্যামেজ অফ অপটিক ডিস্ক ইজ আনলাইকলি। লিখছো? এটাও মাঝে মাঝে জিজ্ঞেস করে তোমাদের। এখন যেহেতু ওই যে বললাম যে ফিজিক্যাল ইন্টারেকশন নাই, যেগুলো বলতেছি এগুলোই ধরা হবে, আর ডিটেলস হয়তো বেশি ধরা হবে না যদি ক্লাস শুরু না হয়। তাহলে টার্গেট প্রেসার বলতে পারবে একজন? Yes, sir. বলো তো। So it is a pressure below which further damage of optic disc is unlikely. তাহলে একটু মনে রাখলেই হবে। এখন টার্গেট প্রেসারটা আমি কিভাবে করবো? যার প্রেসার 40 তার টার্গেট প্রেসার কত হবে? এটা তোমাদের ভালো করার জন্য, এটা তোমরা বলতে না পারলেও কোনো অসুবিধা নাই। তাহলে 40 হলে 40-এর 40% কমাইতে হবে। এখন 40-এর 40% কত? 16। হ্যাঁ, 4-4-16 হয়, 40-এর 40%, তাহলে 16 কমাইতে হবে। তাহলে তার টার্গেট প্রেসার হবে 26। যার প্রেসার আছে 40 তার জন্য আমরা টার্গেট ফিক্স করব 26। ঠিক আছে? এখন 26 সবার জন্য না, যার প্রেসার আমরা পেলাম 30 তার প্রেসার হবে 30% কম। 30% কম, 30-এর হলো 9, তাহলে তার প্রেসার হবে 21 টার্গেট প্রেসার। ঠিক আছে? তাইলে যত প্রেসার পাইলাম তত পার্সেন্ট আমরা কমাই প্রেসারটা। যত প্রেসার আমরা ইনিশিয়াল পাইলাম সেটা কত পার্সেন্ট কমাইতে হবে। এখন এই টার্গেট প্রেসার অ্যাচিভ করলাম কিনা এটার জন্য আমাদের একটা ফলো আপ করতে হবে। ফলো আপ কিভাবে? ফলো আপ শিডিউল কি? গ্লুকোমার ক্ষেত্রে ফলো আপ শিডিউল হচ্ছে, আমি আজকে দেখলাম যে পেশেন্ট, মনে করলাম গ্লুকোমা, তাকে আমি 1 মাস পরে ওষুধ দিয়ে দিলাম, ওষুধের কথা বলবো পরে, ওষুধ দেওয়ার পরে 1 মাস পরে আসতে বললাম। এখন দেখলাম আমি তো টার্গেট ফিক্স করছিলাম যে আগে 40 ছিল, এখন তার প্রেসার আমি 26 চাই, এখন কত হয়েছে? প্রেসার যদি দেখি যে 26 হয় নাই, তখন বুঝবো যে এই ওষুধটা তার জন্য সাফিসিয়েন্ট না টু প্রিভেন্ট অপটিক ডিস্ক ড্যামেজ। তাহলে এই ওষুধের সাথে আরেকটা ওষুধ দিতে হবে। ঠিক আছে? তাহলে 1 মাস পরে একবার ফলো আপ করবো, 3 মাস পরে, ওই দিন থেকে আবার 3 মাস পরে একবার ফলো আপ করবো, ওই দিন থেকে 6 মাস পরে একবার ফলো আপ করবো, তারপরে এভরি বার্থডে, তার মানে প্রতি বছর। তাহলে প্রথম যেদিন গ্লুকোমা ডায়াগনোসিস হলো তার 1 মাস পরে ফার্স্ট ফলো আপ, ওই 1 মাসের থেকে 3 মাস পরে সেকেন্ড ফলো আপ, ওই 3 মাস থেকে 6 মাস পরে থার্ড ফলো আপ, তারপরে প্রতি বছর ফলো আপ, প্রতি বছরে তারা একবার দেখা। এটা হচ্ছে ফলো আপ শিডিউল। হ্যাঁ, টু ফলো আপ অফ টার্গেট প্রেসার। টার্গেট প্রেসারটা অ্যাচিভ করলো কিনা এটা দেখার জন্য। এখন গ্লুকোমার মেডিকেশন, যেহেতু এই রোগটা তোমার ভালো হয়ে যাবে না, তাহলে কি করতে হবে? এইটার জন্য তোমাকে লাইফ লং, এই যে প্রতি বছরে একবার ফলো আপ করতে হবে, এবং তাকে যে ওষুধ দিব, যেহেতু তার লাইফ লং চালাইতে হবে, আমরা চেষ্টা করব সবচেয়ে কম দামি যে ওষুধটা, যেটা প্রেসার টার্গেট প্রেসার অ্যাচিভ করতে পারে, হ্যাঁ, সেই ওষুধটা প্রেসক্রাইব করা 1 নম্বর কথা। হ্যাঁ, ড্রাগের ক্ষেত্রে আমার কিছু প্রিন্সিপাল আছে গ্লুকোমায়। ফার্স্ট প্রিন্সিপাল হলো সবচেয়ে কম ডোজ দেওয়া লাগে। ডোজ 1 বার বা 2 বার দিলেই হয়। এইরকম ড্রাগ, মানে লেস ডোজিং সিস্টেম বা লেস ডোজিং শিডিউল, এই ড্রাগটা, এগুলো ক্রাইটেরিয়া, এগুলো তোমাদের ভালো পারলে জিজ্ঞেস করবে। তবে লেকচার ক্লাসে তোমরা জেনে রাখো যে ডোজের শিডিউল যার কম থাকবে, মানে একবার দিলেই তার সারাদিনে কাজ হয়ে যায়, 1 ফোঁটা দিলে, এইরকম আমরা ড্রাগ চয়েস করবো 1 বার বা 2 বার। 2 নম্বর হলো ড্রাগটা কম দামি হতে হবে, কারণ গ্লুকোমা যার যে কোনো কারো হতে পারে, এটা যে সবসময় ধনী মানুষের হবে এমন না, গরিবেরও হতে পারে, ফলে তার তো ওষুধ কিনে তারপর ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে কম দাম, কম বার দেওয়া লাগে, ইজিলি অ্যাভেইলেবল, যে ওষুধটা ইজিলি অ্যাভেইলেবল।
এখন আমি এখানে বসে একটা ওষুধ লিখলাম এভারটান বা ট্রাভোপোস্ট, এই ধরনের লাটানোপ্রোস্ট, যেগুলো গ্রামে পাওয়া যায় না, একটার দাম 500-550 টাকা। হ্যাঁ, যে এটা গ্রামে পাবেও না পয়সা থাকলে, আবার পয়সাও নাই, তাহলে এটা দিতে পারবে না, তাহলে কোনো লাভই হলো না। আমার তো দরকার তার অপটিক নার্ভ ড্যামেজ প্রিভেন্ট করা। হুম তাইলে বললাম লেটস, যেটা ডোজিং শিডিউল কম, দাম কম এবং ইজিলি অ্যাভেলেবেল, এই তিনটা বেসিক জিনিস মনে রাখতে হবে গ্লুকোমার মেডিকেশনের ক্ষেত্রে। এবং সাইড ইফেক্ট কম, সাইড ইফেক্ট কম। ঠিক আছে, তাহলে উম এগুলো হলো ওষুধের ক্ষেত্রে। এখন ওষুধে আমরা কি কি ওষুধ ব্যবহার করতে পারি, চোখের ড্রাগ কি কি ব্যবহার করতে পারি। আর এই টার্গেট প্রেশারের ক্ষেত্রে আরেকটা বলে নিই, প্রথমে আমরা গ্লুকোমা মেডিকেশন সিঙ্গেল ড্রাগ দিয়ে শুরু করি। একটা ড্রাগ, ধরো টিমোলল দিলাম, টিমোলল দিয়ে আমরা 1 মাস পরে আবার ফলো আপ করবো। টিমোলল দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, টিমোলল যেহেতু একটা বিটা ব্লকার, এটা বিটা ব্লক করে, যেখানে বিটা রিসেপ্টর আছে সেইখানে এটা ব্লক করবে। তাকে এই ধরনের যদি কোনো অসুবিধা থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে হার্ট ব্লক আরো অ্যাগ্রাভেট হচ্ছে, চোখের প্রেশার কমাতে গিয়ে তার লাইফ থ্রেটেনিং কন্ডিশন হচ্ছে, তাহলে এটা দেখতে হবে। তারপরে রাখতে হবে যে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা বা রেসপিরেটরি প্রবলেম আছে কিনা, ডিস্ট্রেস আছে কিনা। এই জন্য টিমোলল দেওয়ার আগে আমরা আগে তার হিস্ট্রি নিয়ে নিই, কোনো ব্রঙ্কিয়াল অ্যাজমা হিস্ট্রি আছে কিনা, অথবা সে কোনো ইনহেলার ইউজ করে কিনা রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে, এটা একটা জিজ্ঞেস করতে হয়। আরেকটা হলো পালস রেট দেখতে হয়, যে পালস রেট 60 এর নিচে হলে আমরা আর দেই না, কারণ এটা এমনি পালস রেট কমাই দিবে, যদি এমনি কম থাকে 60 থেকে আরো কমাই দিলে তার জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে। তাহলে এই দুইটা টিমোললের ক্ষেত্রে আমরা দেখি। তাহলে এই দুইটা যদি প্রবলেম না থাকে তাহলে এটা খুব ভালো ড্রাগ, কারণ এটা 50-60 টাকায় পাওয়া যায়, এটা সব জায়গায় পাওয়া যায় এবং এটা মাত্র 2 বার দিলেই হবে। হ্যাঁ, তাহলে টিমোললটা বেস্ট ড্রাগ ফর গ্লুকোমা ফর প্রাইমারি ট্রিটমেন্ট আর্লি। তাহলে প্রথম একটা পেশেন্ট আসলেই আমরা যদি 22 চোখের প্রেসার পাই, অপটিক নার্ভ হেডের যদি তেমন কোনো চেঞ্জ না থাকে, আমরা আসলেই প্রথমে গ্লুকোমা মেডিকেশন দেই না। প্রথমে আসলে আশ্বস্ত করি, আবার 1 মাস পরে বলি যে চোখের প্রেসার মেপে আসতে, ভিজুয়াল ফিল করে আসতে, যদি দেখি এগুলো ঠিক আছে তাহলে আমরা সাধারণত গ্লুকোমার ড্রাগ এক রিডিং এই শুরু করি না, যদি 30, 40, 50 এরকম প্রেসার না হয়। হুম তো কেন এক রিডিং এ শুরু করি না? গ্লুকোমা ড্রাগ দেওয়া খুব সহজ, কিন্তু বন্ধ করা খুব কঠিন, এটা বন্ধ করতে অনেক সময় লাগে। যে 6 মাস 1 বছর ধরে তোমার ট্রায়াল দিয়ে দেখতে হবে আসলে তার প্রেশার নর্মাল কিনা, তার অপটিক নার্ভের হেডের কি অবস্থা। এই জন্য আমরা প্রথমবার দেখি, 1 মাস পরেও যদি দেখি রেইজ প্রেশার, তারপরেও যদি দেখি রেইজ প্রেশার, তখন আমরা শুরু করি। তাহলে শুরু করলে প্রথম ড্রাগ হলো টিমোলল বা বিটা ব্লকার। এখন কিছু সিলেক্টিভ বিটা ব্লকার আছে, যেমন বিটক্সালল সিলেক্টিভ, আবার এটা রেসপিরেটরি বা কার্ডিও সিলেক্টিভ বা রেসপিরেটরি সিলেক্টিভ, এগুলা কম প্রবলেম করে, সেক্ষেত্রে এটা দিতে পারি। আর ওটার আরেকটা সুবিধা আছে সিলেক্টিভ বিটা ব্লকারের, যে অপটিক নার্ভ হেডের পারফিউশন বাড়ায়, মানে ব্লাড সার্কুলেশন বাড়ায়। তাতে অপটিক নার্ভ হেড সহজে ড্যামেজ হয় না। তাহলে আমরা বিটা ব্লকার সিলেক্টিভ অথবা নন সিলেক্টিভ বিটা ব্লকার দিতে পারি ইফ দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন দুইটা আমি বললাম, যে রেসপিরেটরি ডিস্ট্রেস বা ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর আরেকটা বললাম কার্ডিয়াক হার্ট ব্লক অথবা যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে সেক্ষেত্রে। আচ্ছা, এছাড়া আর কি করতে পারি? আচ্ছা, ওই যেটা বলতেছিলাম যে সিঙ্গেল ড্রাগে যদি না হয় তখন আমরা কম্বাইন্ড ব্যবহার করি। হ্যাঁ, যেমন অ্যাপ্রাক্লোনিডিন আলফা 2 অ্যাগনিস্ট একটা ড্রাগ আছে, অ্যাপ্রাক্লোনিডিন সহ আমরা এটা দিতে পারি, পাওয়া যায় মার্কেটে। হ্যাঁ, এটা দিয়েও যদি দেখি হয় না, তখন আমরা ওই যে অন্য যে ড্রাগ গুলো আছে, যেমন ট্রাভাপোস্ট, লাটানোপ্রোস্ট, হ্যাঁ এগুলা, হ্যাঁ প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, তো এগুলো আমরা ইউজ করে দেখতে পারি। তো এই এতগুলা ওষুধ দিয়ে যদি দেখি আমরা তার চোখের প্রেশার, টার্গেট প্রেশার আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা লেজার দিয়ে, হ্যাঁ টিমোললের সাথে স্যার সিঙ্গেল ডোজে সিঙ্গেল ড্রাগে যদি কাজ না করে তাহলে কোনটা দিব সাথে এরপরে টিমোললের পরে? টিমোললের সাথেই কম্বাইন পাওয়া যায়, তো ধরো অ্যাপ্রাক্লোনিডিন আলফা 2 অ্যাগনিস্ট। স্যার এখানে পাইলোকার্পিনের কোনো ভূমিকা আছে? পাইলোকার্পিনের ভূমিকা আছে। পাইলোকার্পিন আসলে আমরা আগে বেশি ইউজ করতাম, এখন আমরা দেই না, এটা একটু সাইড ইফেক্ট বেশি। পাইলোকার্পিন দিলে চোখটা লাল হয়ে যায়, কনজেশন হয়ে যায়। হ্যাঁ, তারপরে একটা ফরেন বডি সেন্সেশন হয়। হ্যাঁ, তারপরেও আমরা
এই অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে পাইলোকার্পিন দেই। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে পাইলোকার্পিন পিউপিল কনস্ট্রিকশন করার মাধ্যমে অ্যাঙ্গেল থেকে আইরিসকে ছুটায় নিয়ে আসার জন্য চেষ্টা করে। আমরা দেই অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা বা এইসব কিছু দেই। অ্যাকুট কনজেস্টিভ তো চোখ অলরেডি কনজেশন হয়ে থাকে, তার মধ্যে পাইলোকার্পিন আর একটু লাল করলে পেশেন্ট বুঝবে না, কিন্তু সুবিধা হবে। পাইলোকার্পিনের ভূমিকা আছে, পাইলোকার্পিনও ইউজ করি। তো এই ওষুধগুলা ব্যবহার করার পরে যদি দেখি যে আমার প্রেশার কমতেছে না, সেই ক্ষেত্রে আমরা এছাড়াও ওই যে অ্যাসিমক্স ইলেকট্রোকে আছে, অ্যাসিমক্স যেটা আছে, যেটা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। তো এটা আমরা সিস্টেমিক ইউজ করি, সাধারণত এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। আমাদের দেশে এটা ড্রপ ফর্ম বা ইনজেক্টেবল ফর্ম নাই। তো ট্যাবলেট ফর্মে দেই। এটা ইনস্ট্যান্ট প্রেশার কমায়। এটা কিভাবে কাজ করে? এটা অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন ইনহিবিট করে। হ্যাঁ, এটা ওই যে সিলিয়ারি প্রসেস যেখান থেকে অ্যাকুয়াস হিউমার প্রডিউস হয়, সেখানে এসে ব্লক করে অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন। অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন যদি না হয় তাহলে তার প্রেশার বাড়বে না। এসিমক্স আমরা ইউজ করি। এসিমক্স আবার সাইড ইফেক্ট আছে। এটা সালফার কন্টেনিং ড্রাগ, স্টিভেন জনসন সিনড্রোম বা সমস্যা হতে পারে। এই জন্য এটা দেওয়ার আগে আমরা পেশেন্টকে ইনফর্ম করি যে এটা খাওয়ার পরে যদি কোনো গায়ে চুলকাইতে পারে, শরীরে অ্যালার্জি হতে পারে, কিন্তু যদি ওই যে ব্লিস্টার মতো কিছু হয়, আমরা বললে যে ফুটফুরা বা ফুসকা যদি হয়, সে বা এরকম হলে আমরা এটা বন্ধ করে মেডিসিনের ডাক্তারের সাথে দেখা করতে। কারণ যার রিয়াকশন হবে তার তো সমস্যা। স্টিভেন জনসন সিনড্রোম তো আরো একটা প্রিভিয়াস কন্ডিশন। হ্যাঁ, তাহলে এসিমক্স আমরা এমার্জেন্সি হলে দেই, কমনলি দেই না। হ্যাঁ, তা এছাড়াও ড্রপ ফর্মে ইদানিং কিছু পাওয়া যায়, অ্যাসিটাজোলামাইড, কিছু ড্রপ ফর্মে পাওয়া যায়, ব্রিনজোলামাইড, ডটজোলামাইড নামে। হুম, এগুলো আমরা চোখের ড্রপ হিসেবে দিতে পারি। এগুলো হাইলি এক্সপেন্সিভ, এগুলো 400-500 টাকা একটা দাম। এই জন্য আমরা এগুলো কম ইউজ করি। এগুলো দেই যখন পেশেন্ট ইয়ে হয়, ধনী অথবা এটা ইউজ করতে পারবে অথবা শহরে বাস করে, এরকম হলে দেই। তো যাই হোক, এই ওষুধগুলো দিই। এগুলাতে যদি হয় না, তখন আমরা লেজার ট্যাবেকুলোটমি করি। লেজার, ইয়াগ লেজার আছে, ইয়াগ লেজার দিয়ে আইরিসের পেরিফেরিতে ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়। ট্যাবেকুলাম বা আইরিডোটমি এগুলো করা হয় লেজার দিয়ে। লেজার দিয়ে ট্যাবেকুলোটমি করলে যেগুলো হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, পোস্টেরিয়র থেকে সামনে আসতে পারতেছে না, তখন ওই ফুটা করে দিলে পিউপিল দিয়ে আর অ্যাকুয়াস হিউমার আসা লাগে নয়, আইরিসের ভিতর দিয়ে চলে আসে, আইরিসে ফুটা করে দেয়। এটা করতে পারে। এটাতেও যদি না হয়, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনে যেতে হবে। এই অপারেশনটা হচ্ছে ট্যাবেকুলোপ্লাস্টি, ট্যাবেকুলেক্টমি। তাহলে গ্লোকোমার অপারেশনের নাম হচ্ছে ট্যাবেকুলেক্টমি। ট্যাবেকুলেক্টমি এটা তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয় চোখের দুইটা বাইপাস অপারেশনের নাম। দুইটা বাইপাসের মধ্যে একটা হলো ট্যাবেকুলেক্টমি, আরেকটা হলো ট্যাক্রোসিস্টোরাইনাইটিসের জন্য যে আমরা ট্যাক্রোসিস্টোরাইনোস্টমি করি। ঠিক আছে, এই দুইটা চোখের বাইপাস অপারেশন। তো আজকে তাহলে এইটুকু পর্যন্তই থাক। ট্যাবেকুলেক্টমি আর বাইপাস দুইটা অপারেশনের নাম লিখে রাখো, এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, চোখের দুইটা বাইপাস অপারেশনের নাম। আগামী দিন আবার গ্লুকোমা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যালো, স্যার অপারেশনটার আগে যে একটা বললেন যে ওই ছিদ্র করা হয়, এটার নামটা কি স্যার একটু বলেন তো? এটা ইয়াগ লেজার ট্যাবেকুলোটমি বা ইয়াগ লেজার আইরিডোটমি। ইয়াগ লেজার বলতে YAG, বড় হাতের সবগুলা। ইয়াগ লেজার, এটা একটা লেজার। হ্যাঁ, স্যার কারো যদি একদম প্রাইমারি স্টেজে যদি মানে যেগুলো প্রেসার রাইজটা মানে ধরা পড়ে, তারপর মানে ট্রিটমেন্টের পরে যদি মানে মোটামুটি নর্মাল হয়ে যায়, তারপরে তার রিকভার করার পসিবিলিটি থাকে স্যার? না, এটা আসলে ট্রিটমেন্টের পরে নরমাল আমরা প্রেসার, তো টার্গেট প্রেসার আমরা অ্যাচিভ করবো। টার্গেট প্রেসার অ্যাচিভ করে আমরা ওষুধ ছেড়ে দিলে আবার প্রেসার বেড়ে যাবে। এই জন্য এটা কন্টিনিউ, এটা লাইফ লং চিকিৎসা, ডায়াবেটিসের মতো। আমার প্রেসার ধরো আমি পাইলাম 32, এটা আমরা চোখের একটা ড্রপ দিয়ে ধরো তার প্রেসার চলে আসছে 16, 17, 18-তে। ধরো লং টাইম, 1 বছর 2 বছর ধরে তুমি ফলো আপ করতেছো, 16, 17, 18 আছে।
এই অবস্থায় তোমার ওই ওষুধ চালাইতে হবে। এই ওষুধ যদি বন্ধ করতে চাও তাহলেও তোমার 1-2 বছর লাগবে। তোমার এই ওষুধ ফেজিং করতে হবে, যে ওষুধ ড্রপ যেটা দিছি, ধরো টিমোললি দিছি, তাতে তার প্রেসার 16-তে থাকে। অপটিক কাপ ডিস্ক রেশিও, আমার 3টা জিনিসই দেখতে হবে। কাপ ডিস্ক রেশিও তার চেঞ্জ, প্রথম ধরো আমি 5 বছর আগে দেখছিলাম, তখন তার কাপ ডিস্ক রেশিও ছিল 0.5। এখন 5 বছর পরে যদি যে দেখি 0.55 মানে 0.505 বেড়ে গেছে, তাহলে তো আমরা ওষুধ বন্ধ করতে পারবো না, কারণ আরো বড় সমস্যা হবে। হ্যাঁ, আর যদি দেখি 0.5 আছে, কাপডিক্স রেশিও চেঞ্জ হয় না, ভিজুয়াল ফিল্ড আগের মতোই আছে, কনস্ট্রিকশন হয়ে আসে না, ভিজুয়াল ফিল্ড আস্তে আস্তে কমে আসে, কনস্ট্রিক্টেড হয়ে আসে, সে আর শুধু সামনেই দেখে, আশেপাশে দেখে না। এই জন্য তো ফিল্ড অ্যানালাইসিস বা কনফ্রন্টেশন টেস্ট। যদি এগুলা দেখি যে ভালো আছে, তাহলেও কন্টিনিউ করতে হবে। এগুলো খারাপ হলে তো আমার ওষুধ আরো বাড়াই দিতে হবে। হ্যাঁ, তো যদি বন্ধ করতে চাই ওষুধ, মনে করি যে না এখন ভালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি ওষুধ বন্ধ করে তারে ড্রপ ধরো 1 মাস বন্ধ করা অবস্থায় বলি আবার চোখের প্রেশার মেপে আসতে। 1 মাস বন্ধ করে প্রেশার যদি দেখি যে 16-15-16ই আসছে, তখন আবার 3 মাস পরে বলি আবার এই বন্ধ অবস্থায় মেপে আসতে। যদি দেখি আবার বেড়ে গেছে, আবার ওষুধ শুরু করব। যদি বাড়ে না, তাহলে আবার 1 বছর পর, 6 মাস পরে, আবার 1 বছর পরে। এইভাবে দেখার মাধ্যমে তার গ্লুকোমার এই ওষুধটা বন্ধ করতে হয়। ওষুধ আমি চাইলেই আজকে বন্ধ করে দিতে পারবো না, ওষুধ বন্ধ করতেও 1-2 বছর লাগে। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই গ্লুকোমা আর এই হোমস আডি পিপল সিনড্রোমের সাথে কি পার্থক্য? কি পিপল? এডি পিপল সিনড্রোম একটা দেখছিলাম আর কি, এখানেও এডিস পিপল তো অন্য জিনিস। গ্লুকোমায় পিপিলের যদি এডিস পিপিলের সাথে এডিস টনিক পিপিল বলে, যে কনস্ট্রিক্টেড পিপিল, ওইটার সাথে গ্লুকোমার সম্পর্ক তেমন কিছু নাই। এডিস টনিক পিপিল তো ওটা টনিসিটি হবে, ওটা ডাইলেট করবে না। আর এইখানে যে পিপিল যদি আমার ইয়ে হয়, কনস্ট্রিক্টেড হয়, ওই যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রায় সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যে ক্রনিক ইউভেটিস এর কারণে তোমার সাইনেকিয়া হয়ে গেল, পোস্টেরিয়র সাইনেকিয়া। এই পোস্টেরিয়র সাইনেকিয়ার কারণে যদি তোমার ওই অ্যাকুয়াস টিউমার সামনে চলে আসতে না পারে, সেক্ষেত্রে তোমার অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা হবে। তো এখানে হচ্ছে টনিক, এখানে পিউপিলটা ছোট হওয়ার কারণ হলো সাইনেকিয়া। এটা তুমি ওই যে আমরা যে মাইডিয়াটিক দেই, দিয়ে ছুটতেও পারে, নাও ছুটতে পারে, সাধারণত ছুটে না। আর অ্যাডিস্টাস পিউপিল তো এটার সাথে সম্পর্কিত না। আর কোনো প্রশ্ন আছে? তাহলে প্রশ্ন না থাকলে ক্লোজ করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।